গাড়ি দাঁড় করিয়ে বেঞ্জামিন বেকন আহমাদ মুসাকে বলল, ম্যাডামকে একটা ইনফরমেশন দিতে হবে জনাব, আপনিও শুনুন। বলে বেঞ্জামিন বেকন পেছনে সারা জেফারসনের দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, এক্ষুনি যে টেলিফোন পেলাম ওটা ন্যান্সি ময়নিহানের। সে দুটো ইনফরমেশন দিল। একটা হলো মিনিট 5 আগে সে হ্যারির টেলিফোন পায়। হ্যারি বলে, আমি হ্যারি, বেভিউ স্ট্রিট সেভ। এই শব্দ কটি বলার পর তার কথা বন্ধ হয়ে যায়। তার বদলে টেলিফোনে ভেসে আসে হ্যারির আর্তচিৎকার। ন্যান্সির মত হলো হ্যারিকে যেখানে বন্দি করে রেখেছে সুযোগ পেয়ে সেখান থেকে সে টেলিফোনে তার ঠিকানা বলতে গিয়েছিল, কিন্তু পারেনি। ধরা পড়ে যাওয়ায় সে নিশ্চয় বাড়তি নির্যাতনের শিকার হয়েছে। ন্যান্সির দ্বিতীয় ইনফরমেশন হলো আগামীকাল সকাল 8টায় জেনারেল শ্যারনদের সাথে ইন্টেলিজেন্স বিষয়ক হাউস সিলেক্ট কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু জ্যাকবস ও ফরেন রিলেশনস বিষয়ক হাউস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড্যানিয়েল ময়নিয়ানের গোপন ও গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে দাওয়াত দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স বিষয়ক সিনেট স্পেশাল কমিটির চেয়ারম্যান আনা প্যাট্রিসিয়া, সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান বব ব্রুস, সিনেট স্পিকার চার্লস ডব্লিউ ওয়ার্নার, প্রতিনিধি পরিষদের স্পিকার জন জে রিচার্ডসন সহ সিনেট ও প্রতিনিধি পরিষদের 2 সংখ্যাগুরু ও 2 সংখ্যালঘু নেতারাও উপস্থিত থাকবেন। এই বৈঠকে প্রেসিডেন্টকে ইমপিচ করার নীল নকশা চূড়ান্ত করা হবে। থামল বেঞ্জামিন বেকন। অত্যন্ত মূল্যবান খবর বেঞ্জামিন বেকন। মিটিংটা কোথায় হবে? বলল আহমাদ মুসা। আজ রাতের মধ্যে ন্যান্সি তা জানাবে বলেছে, বলল বেঞ্জামিন। ধন্যবাদ মিস্টার বেঞ্জামিন বেকন। বলে সারা জেফারসন আহমাদ মুসাকে লক্ষ্য করে বলল, মিস্টার আহমাদ মুসা, আমরা কি হ্যারিকে নিয়ে এখন কিছু ভাবতে পারি? ওকে উদ্ধার করা গেলে এই মুহূর্তে মূল্যবান তুরুপের তাস হতো সে। অবশ্যই ভাবা উচিত। বেভিউ স্ট্রিট চেনা গেল, কিন্তু সেভ বলতে 7, 17, 70 থেকে 79 ও 700 পর্যন্ত বোঝাতে পারে। বেভিউ স্ট্রিটের নাম্বার 700 পর্যন্ত অবশ্যই যাবে না। তাহলে 700 বাদ দিলে বাকি থাকে 12টি নম্বর। এই 12টি নম্বর আমরা চেক করতে পারি। তার মধ্যে 7 ও 17 আলাদা আলাদা, কিন্তু 70 থেকে 79 পর্যন্ত নাম্বার একসাথেই পাওয়া যাবে। সুতরাং ওয়াশিংটন পোস্টের সম্পাদকের বাসা থেকে ফেরার পথে বেভিউতে আমরা যেতে পারি একবার। সারা জেফারসনের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। বলল, মিস্টার আহমাদ মুসা, আপনাকে ধন্যবাদ। জটিল একটা সমস্যাকে, সম্পূর্ণ অনিশ্চিত একটা বিষয়কে 12টি পয়েন্টে সীমাবদ্ধ করে ফেলেছেন আপনি। এখন আমার মনে হচ্ছে সাফল্য আমাদের মুঠোই। আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে বলল সারা জেফারসন। হাসল আহমাদ মুসা। বলল, এর মধ্যে অনেকগুলো যদি আছে মিস জেফারসন। যদি হ্যারি বেভিউ স্ট্রিট নামটি ঠিক বলে থাকে, কারণ সেখানে বেভিউ অ্যাভিনিউ, বেভিউ লেন এবং বেভিউ ফিওয়ে নামে আরও 3টি রাস্তা আছে। যদি হ্যারি আহমাদ মুসার মাঝখানে কথা বলে উঠল সারা জেফারসন। বলল, মিস্টার আহমাদ মুসা, ওয়াশিংটনকে আপনি এত ভালো জানেন। আমার জীবনের অধিকাংশ সময় কেটেছে ওয়াশিংটনে। এর মধ্যে শতবার গেছি বে এলাকায়, কিন্তু বে নামের একাধিক রাস্তা আছে কিনা কখনো লক্ষ্য করিনি। নাম জানা তো দূরের কথা। আপনি আমেরিকার নাগরিক, আর আহমাদ মুসা প্রয়োজনে আমেরিকায় এসেছেন। সুতরাং দুজনের আমেরিকা দেখা তো এক হবে না, বলল বেঞ্জামিন বেকন। আহমাদ মুসা পিঠ চাপড়ে বেঞ্জামিনকে বলল, ঠিক বলেছেন মিস্টার বেঞ্জামিন বেকন। এখন গাড়ি স্টার্ট করুন। গাড়ি চলতে শুরু করলো আবার। তাহলে আমরা বেভিউতে যাচ্ছি তো? বলল সারা জেফারসন আহমাদ মুসাকে লক্ষ্য করে। অবশ্যই, আমি মনে করি, বলল আহমাদ মুসা। ধন্যবাদ, বলল সারা জেফারসন। নীরব সবাই। ছুটে চলেছে গাড়ি। ক্লারা কার্টার সারা জেফারসনের কানের কাছে মুখ নিয়ে বলল, উনি অবশ্যই বলে থেমে যেতে পারতেন। এর সাথে আমি মনে করি যোগ করলেন কেন? সারা জেফারসন হাসল। বলল, ক্লারা কার্টারের কানের কাছে মুখ নিয়ে, অবশ্যই সিদ্ধান্তটি উনি সবার উপর চাপাতে চান না। আমি মনে করি বলে অবশ্যই এর কার্যকারিতা তিনি নিজের উপর সীমাবদ্ধ রাখলেন। বাব্বা, কি সচেতন আর সূক্ষ্মদর্শী রে বাবা, বলল ক্লারা কার্টার চোখ কপালে তুলে। ও যে কদিন আমাদের মন্টিসেলোতে ছিল তুমি তো ছিলে না। থাকলে দেখতে সূক্ষ্মদর্শী, দূরদর্শী, প্রিয়দর্শী কি নন উনি, বলল সারা জেফারসন মিষ্টি হেসে। প্রিয়দর্শীও বলছেন, মুখ টিপে হেসে বলল ক্লারা কার্টার। তোমার চোখে কি বলে, বলল সারা জেফারসন। আমার চোখ কি আপনার মতো অত উপরে উঠতে পারে, বলল ক্লারা কার্টার দুষ্টুমির হাসি হেসে। সারা জেফারসন ক্লারা কার্টারের পিঠে একটা কিল দিয়ে বলল, তার মানে কি বলতে চাচ্ছ তুমি? কিছু নয়, এক্সকিউজ মি ম্যাডাম, বলে একটু থেমে আবার বলল ক্লারা কার্টার,
তাহলে বেভিউতে সত্যি আমরা যাচ্ছি এই রাতে? হ্যাঁ, বলল সারা জেফারসন। আমার কিন্তু ভয় করছে, কিছু যদি ঘটে সেখানে। ক্লারা কার্টার বলল, ভয় করছে আহমাদ মুসার সাথে থাকার পরেও? ও সাথে থাকলে আমি আগুনও ঝাঁপ দিতে পারি, এই বিশ্বাসে সে আগুনও পানি হয়ে যাবে ওর স্পর্শে। সারা জেফারসনের হালকা কণ্ঠ হঠাৎ ভারী হয়ে উঠল। ক্লারা কার্টার স্তম্ভিত দৃষ্টিতে তাকালো সারা জেফারসনের দিকে। পাথরের মতো শক্ত এবং অনড় ব্যক্তিত্ব, বরফের মতো ঠান্ডা যার আবেগ, সেই সারা জেফারসনের আজ এই দশা। কোনো কথা বলতে পারল না ক্লারা কার্টার। হাসল সারা জেফারসন, বলল, অবাক হয়েছ? না, অবাক হওয়ার কিছু নেই। মধ্যাহ্নের শক্তি নিয়ে সূর্য যদি আসে, বরফের সব শক্তি তখন পানি হয়ে যায়। এটাই বুঝতে চেষ্টা করছি ম্যাডাম, বলল ক্লারা কার্টার। কিন্তু বুঝবে না তুমি ক্লারা, মধ্যাহ্ন সূর্যের সেই দহন জ্বালা যে কি বরফকে তা কেমন করে পোড়ায় গলায়, নিজে তা উপলব্ধি করা ছাড়া বুঝবে না, বলল সারা জেফারসন। তার ঠোঁটে এক টুকরো বেদনার হাসি। ক্লারা কার্টার কিছু বলতে পারল না। সারা জেফারসনের একটা হাত তুলে নিল হাতে। ক্লারা কার্টারের এই মমতার স্পর্শে সারা জেফারসনের পিয়াসা বুভুক্ষ হৃদয়টা লজ্জাবতী গাছের মতো নেতিয়ে পড়ল। সারা জেফারসনের মাথা ধীরে ধীরে নুয়ে পড়ল ক্লারা কার্টারের কাঁধে। ক্লারা কার্টার আরেক হাত দিয়ে জড়িয়ে ধরল সারা জেফারসনকে। অনেকক্ষণ পর ক্লারা কার্টার সারা জেফারসনের কানে ফিসফিসিয়ে বলল, বরফ বক্ষের এই বন্যাকে নিয়ে সূর্য কি ভাবছেন? ওদিকের কথা রাখো, সূর্যটা দৃষ্টিহীন, বাকহীন, অনুভূতিহীন এক পাথর। বন্যার আছড়ে পড়া শত আকুতি সে পাথরে কোনো স্পন্দন তোলে না, বলল অস্ফুট ম্লান কণ্ঠে সারা জেফারসন। এ অবিশ্বাস্য কথা? না, এটাই বিশ্বাস্য। কারণ কারণ আহমাদ মুসা শুধু মানুষ নন, তিনি মুসলিম মানুষ। মুসলিম নৈতিকতা আমাদের জন্য একটা অবিশ্বাস্য বস্তু, আর এই অবিশ্বাস্য বস্তুটি আমাকে আরও পাগল করে তুলেছে, বলল সারা জেফারসন। তাহলে? এই তাহলের উত্তর ভবিষ্যৎ বলবে। আমি কিছু জানি না, কিছু ভাবতেও পারি না। কাঁপা গলায় কথাগুলো বলতে বলতে সারা জেফারসন ক্লারা কার্টারের কাঁধ থেকে মাথা তুলে শরীরটা এলিয়ে দিল গাড়ির সিটে। ক্লারাও নির্বাক হয়ে গেল। চলছে গাড়ি তখনও ফুল স্পিডে। অটোমেক বের ফ্রিওয়ে ধরে ছুটে চলেছে আহমাদ মুসাদের গাড়ি। বেভিউ ফ্রিওয়ে হেরে প্রবেশ করা যাবে বেভিউ অ্যাভিনিউতে, এবং বেভিউ অ্যাভিনিউ দিয়ে প্রবেশ করতে হবে বেভিউ স্ট্রিটে। এই বেভিউ স্ট্রিট আহমাদ মুসাদের লক্ষ্য। ঘড়ির দিকে তাকালো আহমাদ মুসা, দেখল 10টা পার হয়ে গেছে। আসলে ওয়াশিংটন পোস্টের সম্পাদক ওয়েন অ্যালার্ড এর ওখানে সময়টা একটু বেশি গেছে। তবে আহমাদ মুসা খুশি যে ওয়েন অ্যালার্ড এর কানে সব কথা তুলে দেয়া গেছে। আরও খুশি হয়েছে যে আমেরিকানদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া এবং আমেরিকানরা নিজ দেশে পরবাসী হওয়ার ব্যাপারটা ওয়েন অ্যালার্ডের কাছে পরিষ্কার। তিনি জানিয়েছেন তার সাংবাদিকদের শতকরা 80 জনই ফ্রি আমেরিকা মুভমেন্ট ও হোয়াইট ইগল বিরোধী ওই নিউজ বিশ্বাস করেনি। নিউজে মার্কিন প্রেসিডেন্ট, প্রশাসন ও আহমাদ মুসার সাথে ফ্রি আমেরিকা হোয়াইট ইগলকে ব্র্যাকেটেড করায় প্রেসিডেন্ট ও আহমাদ মুসার প্রতিও সাধারণভাবে সমর্থন ও সিম্প্যাথি বেড়েছে। ওয়েন অ্যালার্ডের সাথে আলোচনার কথা ভাবতে গিয়ে আহমাদ মুসার সামনে এসে দাঁড়ালো সারা জেফারসন। হাওয়ার্ড হেফলিন ও ওয়েন অ্যালার্ডের সাথে আলোচনায় সারা জেফারসন যে ভূমিকা পালন করেছে তা মুগ্ধ করেছে আহমাদ মুসাকে। সারার কথা ছিল যেমন শক্ত তেমনই হৃদয়স্পর্শী। সত্যি সে টমাস জেফারসনের যোগ্য উত্তরসূরি। দুর্লভ সব মানবিক গুণাবলী অধিকারী না হলে শুধু দেশপ্রেম নিয়ে এ ধরনের মানুষ তৈরি হয় না। ভাবি আমেরিকার সে হবে এক বিস্ময়কর নেত্রী। হঠাৎ মন খারাপ হয়ে গেল আহমাদ মুসার। অপরূপ চরিত্রের এ ধরনের অতুল সম্ভাবনাময় এক মেয়ে না জেনে না বুঝে অন্ধকার বক্ষে ঝাঁপিয়ে পড়তে পারে কেমন করে? আহমাদ মুসা কখনো কোনো সময় সারা জেফারসনের প্রতি কোনো দুর্বলতা দেখিয়েছে বলে মনে পড়ে না। একটি স্বপ্নকে সে তার জন্য অবধারিত সত্য বলে ধরে নিয়েছে। মন কেঁপে উঠল আহমাদ মুসার। সর্বাধুনিক মানুষও এভাবে কোনো বিশ্বাসে বাধা পড়ে যেতে পারে, ভাবতেও বিস্ময় বোধ হয় তার। আহমাদ মুসার চিন্তায় ছেদ পড়ে গেল বেঞ্জামিন বেকনের কথায়। বেঞ্জামিন বেকন বলছিল, জনাব, আমরা বেভিউ অ্যাভিনিউ এর মাঝামাঝি এসে গেছি। আহমাদ মুসা সম্বিত ফিরে পেয়ে তাকালো চারদিকে, বলল, ওই তো সামনে দেখতে পাওয়া যাচ্ছে সবুজের গুচ্ছ, ওটা বে বিউটি পার্কের মুখ। বে পর্যন্ত নেমে গেছে পার্কটি। পার্কের এপাশ মানে পূর্ব পাশ বরাবর উত্তরে বে পর্যন্ত বিলম্বিত বেভিউ স্ট্রিট। এই স্ট্রিটে ঢুকে যান, তারপর রাস্তার সাইড লাইন দিয়ে ধীরে ধীরে গাড়ি চালান। প্রথমে দেখতে হবে রাস্তার নাম্বারিং অ্যারেঞ্জমেন্টটা কি। গাড়ি গিয়ে পৌঁছল বেভিউ স্ট্রিটের মুখে।
স্ট্রিটের মুখে একটা গোল চক্কর। গোল চত্বরটি একটা ছোট্ট বাগান। চক্করটির পূর্ব পাশ দিয়ে বেভিউ স্ট্রিটে ঢোকার পথ, আর পশ্চিম পাশ দিয়ে স্ট্রিট থেকে গাড়ি বেরিয়ে আসার পথ। চারদিকটা অনেকটাই নির্জন। বিশেষ করে বেভিউ স্ট্রিটে গাড়ি তেমন দেখা যাচ্ছে না। আহমদ মুসাদের গাড়ি বেভিউ স্ট্রিটে প্রবেশ করে 200 গজের মতো এগিয়েছে। এ সময় আহমদ মুসা দেখল দুটি গাড়ি এই পথ ধরে পাগলের মতো ছুটে আসছে। এই বেআইনি অস্বাভাবিক ঘটনা দেখেই বুঝল হয় দুই গাড়ি পালাচ্ছে, নয়তো সামনেরটা পালাচ্ছে, পেছনের গাড়িটা তাকে তাড়া করছে। আহমদ মুসা বেঞ্জামিন বেকনকে গাড়ি দাঁড় করাতে বলল। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল গাড়ি। আর প্রায় সাথে সাথে সামনে থেকে ছুটে আসা সামনের গাড়িটা আহমদ মুসাদের গাড়ির প্রায় নাক ঘেঁষে দাঁড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে একটা নারী কণ্ঠ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল। সামনে থেকে আসা দ্বিতীয় গাড়িটাও তখন এসে প্রথম গাড়িটার গা ঘেঁষে দাঁড়িয়েছে। আহমদ মুসা ও বেঞ্জামিন বেকন দুজন দুদিক থেকে নেমে পড়েছে। আহমদ মুসা দেখল দ্বিতীয় গাড়ি থেকে একজন লোক হাতে রিভলভার নিয়ে লাফিয়ে পড়ছে প্রথম গাড়িটার উপর। মেয়েটা তখন চিৎকার বন্ধ হয়ে গেছে, সে কাঁপছে থরথর করে। রিভলভারধারী লোকটা মেয়েটাকে বলল, তোমার কোনো ভয় নেই, তোমাকে হাইজ্যাক করতে আসেনি, তোমার গাড়িতে আমাদের একটা জিনিস উপর থেকে ছিটকে পড়েছে, ওটা নিয়েই চলে যাব। আহমদ মুসা ও বেঞ্জামিন বেকন এসে দাঁড়িয়েছে মেয়েটির গাড়ির পশ্চিম পাশে। মেয়েটির বয়স 24-25 বছরের মতো হবে। তার গাড়িটা একটা ওপেন টপ কার, টপটা ফোল্ড হয়ে আছে পেছন দিকে। মেয়েটা আহমদ মুসা ও বেঞ্জামিন বেকনকে দেখে কিছুটা সাহস পেয়েছে। সে গাড়ির এ প্রান্তে সরে এসেছে, এক পাশে নিচে নামিয়ে দিয়েছে, যাতে দরকার হলে সে দৌড় দিয়ে আহমদ মুসাদের কাছে আসতে পারে। কি ঘটেছে ম্যাডাম? আহমদ মুসা বলল মেয়েটির দিকে তাকিয়ে। মেয়েটি ভয়ে রিভলভার ধারের দিকে একবার তাকালো, তারপর বলল, 73 বেভিউ স্ট্রিটে আমার বান্ধবী থাকেন। সে বাড়ি থেকে তখনও বাড়ি এসে পৌঁছায়নি। আমি তার অপেক্ষা করছিলাম। হঠাৎ এই লোকটি এসে বলে সে আমার গাড়ি দেখবে, বলে সে গাড়িতে উঠতে চেষ্টা করে। আমি প্রতিবাদ করি, বাধা দেই, সে রিভলভার বের করে। আমি সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিয়ে পালাবার চেষ্টা করি। মেয়েটির বলা 73 শব্দটি আহমদ মুসার বুকটাকে ছ্যাদ করে তোলে। আহমদ মুসারা যে নম্বরগুলো খুঁজছে তার মধ্যে 73ও রয়েছে। উনি বলছেন, আপনার গাড়িতে উপর থেকে কিছু ছিটকে এসে পড়েছে, এই কথাটা কি ঠিক? জিজ্ঞেস করলো আহমদ মুসা মেয়েটিকে। এরকম কিছু ঘটেছে বলে আমার মনে পড়ছে না, আমি কোনো শব্দ শুনিনি, বলল মেয়েটি দৃঢ়তার সাথে। মেয়েটির কথা শেষ হতে রিভলভারধারী আহমদ মুসা ও বেঞ্জামিন বেকনের দিকে রিভলভার উঁচিয়ে বলল, তোমরা এখানে নাক গলাতে এসো না, সরে পড়ো, না হলে ভালো হবে না। আহমদ মুসা যেন রিভলভারধারীর কথা শুনতেই পায়নি, এমন একটা ভাব নিয়ে লোকটিকে বলল, আপনিই বলুন তো, এর গাড়িতে আপনাদের কি এসে পড়েছে? লোকটি এমন প্রশ্ন যেন আশাই করেনি। মুখে তার বিব্রত ভাব ফুটে উঠল, কিন্তু পরক্ষণে তার মুখের বিব্রত ভাব কেটে গিয়ে প্রচণ্ড ক্রোধের চিহ্ন ফুটে উঠল। লোকটা তীব্র কণ্ঠে বলল, আপনারা এখান থেকে সরে না গেলে আমি কিন্তু এরপর কোনো কথা বলবো না, গুলি করব। কথা শেষ হওয়ার সাথে সাথে লোকটার রিভলভার থেকে একটা ক্লিক শব্দ উঠল। এর অর্থ তার রিভলভার এখন গুলি করার জন্য প্রস্তুত। আহমদ মুসা আবারও তার কথা শুনতেই পায়নি এমন ভাব করে বলল, আপনার জিনিসের আপনি নাম জানেন না? ঠিক আছে, জিনিসটা আপনি খুঁজে বের করুন, তবে শর্ত হলো আপনি আপনার জিনিসটা নিয়ে যেতে পারবেন আমাদেরকে ও মেয়েটাকে তা দেখানোর পর। ক্রোধে জ্বলে উঠল রিভলভারধারী লোকটি। তার তর্জনী সক্রিয় হয়ে উঠল তার রিভলভারে। আগে থেকে আহমদ মুসা ডান হাতটি খেলা করছিল কোটের বোতাম নিয়ে। চোখের পলকে তার ডান হাতটি চলে গিয়েছিল কোটের নিচে, আর হাতটা সেখান থেকে বের হয়ে গুলিবর্ষণের একটা ঘটনা ঘটল সাথে সাথেই। রিভলভারধারীর হাত থেকে ছিটকে পড়ে গেল রিভলভার। আহমদ মুসার গুলি তার হাত গুড়িয়ে দিয়েছে। লোকটির কাছে ঘটনাটা ভূত দেখার মতোই সংঘটিত হয়েছে। লোকটির চোখে মুখে যন্ত্রণা, বিস্ময়ের ছাপ। আহমদ মুসার রিভলভার উদ্যত তখনও লোকটির প্রতি। নেমে আসুন গাড়ি থেকে, নির্দেশ দিল আহমদ মুসা লোকটিকে। লোকটি এবার আহমদ মুসার দিকে তাকিয়ে নেমে এলো গাড়ি থেকে। মিস্টার বেঞ্জামিন, দেখুন তো গাড়িতে কিছু পান কিনা, যা বাইরে থেকে ছিটকে এসে পড়তে পারে, বলল আহমদ মুসা বেঞ্জামিনকে লক্ষ্য করে। মেয়েটা গাড়ি থেকে নেমে এসেছে। বেঞ্জামিন বেকন উঠে গেল গাড়িতে। গাড়ির সিট এবং গাড়ির ফ্লোর সে তন্ন তন্ন করে খুঁজে দেখতে লাগলো। এমন সময় সে আনন্দে বলে উঠল, পেয়েছি মিস্টার আহমদ মুসা, কিন্তু মজার জিনিস। বেঞ্জামিন বেকন জিনিসটি নিয়ে উঠে দাঁড়ালো। তার হাতে একটা পেন্সিল ব্যাটারি, ব্যাটারির সাথে ভাঁজ করা কাগজ। ভ্রু কুঞ্চিত হলো আহমদ মুসা। পরক্ষণে স্বাভাবিক হলো এই ভেবে যে নিশ্চয় বান্ধবীর বাসার কেউ এই কায়দায় চিঠি পাঠিয়েছিল মেয়েটিকে, আবার কেউ মজাও করতে পারে। ম্যাডাম দেখুন তো কাগজটা কি জিনিস, আপনার কিনা?
আহমাদ মুসা বলল, মেয়েটিকে। মেয়েটি কম্পিত হাতে ব্যাটারির সাথে বাঁধা কাগজটি হাতে নিল। এ সময় লোকটি মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল মেয়েটির উপর, সম্ভবত মেয়েটির হাত থেকে জিনিসটি কেড়ে নেওয়ার জন্যে। মেয়েটির হাত থেকে ছিটকে পড়ল জিনিসটি। মেয়েটিও কাত হয়ে পড়ে গেল। লোকটি তুলে নিচ্ছিল জিনিসটি। আহমাদ মুসা রিভলভারটি পকেটে রেখে নিচু হয়ে লোকটিকে টেনে তুলল। তার হাত থেকে জিনিসটি কেড়ে নিয়ে তার ঘাড়ে একটা চাটি মেরে বলল, ঠিকঠাক দাঁড়িয়ে থাকো, আবার বেয়াদবি করলে আরও শাস্তি পাবে। বলে আহমাদ মুসা কাগজটি খুলে নিল ব্যাটারি থেকে। ভাঁজ করা কাগজটি খুলে চোখের সামনে মেলে ধরল। লেখার উপর চোখ পড়তেই প্রথমে তার চোখে মুখে বিস্ময় এবং পরে আনন্দে ভরে উঠল তার মুখ। ভাঁজ করা কাগজটির লেখা সে পড়ল, আমি হ্যারি, 72 বেভিউ স্ট্রিটে বন্দি। পুলিশকে বলুন, অথবা 337-53-950 অথবা 879-979-50-তে টেলিফোন করুন। আহমাদ মুসা কিছু না বলে কাগজটি বেঞ্জামিন বেকনের হাতে তুলে দিল। সে পড়েই চিৎকার করে উঠল, ইজ অল মাইটি। সারা জেফারসন ও গোল্ড ওয়াটার এসে আহমাদ মুসাদের পাশে দাঁড়িয়েছে। দুজনের প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়েছে আহমাদ মুসার দিকে। মিস্টার বেঞ্জামিন, ওকে বেঁধে নিয়ে ওর গাড়িতে উঠুন। কথা বলার সময়ই আহমাদ মুসা বেঞ্জামিনের হাতের কাগজটি নিয়ে সারা জেফারসনের হাতে দিল এবং তাড়া খেয়ে ছুটে আসা সেই মেয়েটিকে লক্ষ্য করে বলল, আপনি হ্যারি এডওয়ার্ড নামের কোনো ছেলেকে নিশ্চয় চেনেন না? বিপদগ্রস্ত সেই হ্যারি, এটা একটা আবেদন। না, ও নামের কোনো ছেলেকে আমি জানি না, ভীত চোখে শুকনো কণ্ঠে বলল মেয়েটি। অহেতুক আপনার একটা ধকল গেল, আপনি এখন যেতে পারেন বোন, আহমাদ মুসা বলল। যাব? আর কিছু ভয় নেই তো? বলল মেয়েটি। লোকটিকে আমরা ধরে রাখছি, তাকে দরকার আমাদের। আপনার কোনো ভয় নেই? আহমাদ মুসা বলল। পুলিশকে আমি কিছু বলবো স্যার? মেয়েটি বলল। যা ঘটেছে সেটা বলে একটা ডায়েরি আপনি অবশ্যই করতে পারেন। আপনাকে তাড়া করা এই লোকটির ঠিকানা এই চিঠি অনুসারে আপনার বান্ধবীর বাসার আগের বাসাটি, মানে 72। থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস অল, বলে মেয়েটি গিয়ে দাঁড়িয়ে উঠল। থ্যাঙ্কস গড, এই যে আল্লাহর অভাবিত সাহায্য মিস্টার আহমাদ মুসা। সন্দেহ নেই আল্লাহ আমাদের বিজয় করবেন, বলল সারা জেফারসন আহমাদ মুসাকে লক্ষ্য করে। এখন তাহলে কি করণীয় মিস্টার আহমাদ মুসা? গোল্ড ওয়াটার বলল, আমরা এখন হ্যারিকে উদ্ধার করতে যাব। বেঞ্জামিন লোকটাকে নিয়ে ওই গাড়িতে উঠবে, ওরা আগে যাবে, আমরা ফলো করব। 72 পাশে কোথাও গাড়ি দাঁড় করাতে হবে। কথাগুলো শেষ করে আহমাদ মুসা তাকালো বেঞ্জামিন বেকনের দিকে। বেঞ্জামিন বেকন লোকটিকে বেঁধে পাশের সিটে তুলে নিয়ে ড্রাইভিং সিটে উঠে বসেছে। আহমাদ মুসা তাকে বলল, মিস্টার বেঞ্জামিন, ওর কাছ থেকে 2-1 মিনিটের মধ্যে সব কথা শুনতে চাই। ওর এক হাত গেছে, দরকার হলে আরেক হাত যাবে, দরকার হলে ওর মাথাটাও। সব কথা আমরা চাই। নরম কিন্তু অত্যন্ত শক্ত উচ্চারণে কথাগুলো বলল আহমাদ মুসা। লোকটি তার বাম হাত দিয়ে আহত ডান হাত চেপে ধরে বসে আছে। বেঞ্জামিন বেকন পকেট থেকে রিভলভার বের করে সামনে ড্যাশবোর্ডের উপর রাখতে রাখতে লোকটিকে লক্ষ্য করে বলল, হ্যারি ও 72 সম্পর্কে সঠিক তথ্য জানালে রিভলভার ব্যবহারের দরকার হবে না। বেঞ্জামিন গাড়ি ঘুরিয়ে নেবার জন্য গাড়ি স্টার্ট দিল। আহমাদ মুসারও গাড়ির দিকে এগোলো। বেঞ্জামিন বেকনের গাড়ি 72 বাসাটির সামনে প্রাইভেট ওয়াকিং প্লেসে গিয়ে দাঁড়ালো। আহমাদ মুসাও তার গাড়ি বেঞ্জামিন বেকনের গাড়ির পাশে নিয়ে দাঁড় করালো। আহমাদ মুসা গাড়ির জানালা দিয়ে মুখ বাড়ালো বেঞ্জামিন বেকনের দিকে। বেঞ্জামিন বেকন মুখ বাড়িয়েছে। বলল আহমাদ মুসাকে লক্ষ্য করে, সহজেই কাজ হয়ে গেছে মিস্টার আহমাদ মুসা। সে বলছে, আজ বিকেলে ওদের পবিত্র শাবাত দিবসের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই চলে গেছে, সে শুধু বাসায় ছিল, সুতরাং বাসা এখন খালি। থামল বেঞ্জামিন বেকন। আহমাদ মুসার ভ্রু কুঞ্চিত হলো। তারপর বলল আহমাদ মুসা, আমি পরীক্ষা করার জন্য মোবাইল দিয়ে টেলিফোন করেছিলাম, কেউ ধরেনি। 4 বার রিং হবার পর অ্যান্সার মেশিন বলেছে সবাই বাইরে, মেসেজ থাকলে বলুন। মেসেজ কিছু দিয়েছেন? বলল আহমাদ মুসা। না, বলল বেঞ্জামিন বেকন। আহমাদ মুসার ঠোঁটে এক টুকরো হাসি ফুটে উঠল, রহস্যময় হাসি। টেলিফোন করতে কি লোকটি বলেছিল? জিজ্ঞেস করলো আহমাদ মুসা। কথাটা সত্য কিনা পরীক্ষা করার জন্য সে বলেছিল। কেন জিজ্ঞেস করছেন এ কথা? বেঞ্জামিন বেকনের চোখে সন্দেহের ছায়া। আহমাদ মুসা বেঞ্জামিন বেকনের জিজ্ঞাসার দিকে কান না দিয়ে পেছনে তাকে গোল্ড ওয়াটারকে বলল, আপনি ড্রাইভিংয়ে আসুন এবং এই গাড়ির সামনে এগিয়ে নিয়ে নিরাপদ কোথাও পার্ক করুন। আমি এই গাড়িতে যাচ্ছি, ও গাড়ি এখানেই থাকছে। নেমে যাচ্ছিল আহমাদ মুসা। জনাব, কি ঘটছে জানতে পারি কিনা? পেছন থেকে গম্ভীর কণ্ঠে বলল সারা জেফারসন। আহমাদ মুসা না নেমে সিটে ফিরে এলো, হাসলো, বলল, সরি মিস জেফারসন, তাড়াহুড়ার মধ্যে আমি ভুলে গেছি। আমার মনে হচ্ছে আমাদের উপস্থিতি শত্রুদের জানা হয়ে গেছে। বাড়িতে কেউ নেই, সবাই শাবাত অনুষ্ঠানে গেছে।
লোকটির এই কথা সত্য নয়, এবং লোকটি ওইভাবে টেলিফোন করিয়ে আমাদের শত্রুর উপস্থিতি তাদের জানিয়ে দিয়েছে। এই অবস্থায় আমি চাচ্ছি আপনারা একটু দূরে গিয়ে অপেক্ষা করুন, আমরা এখানে ওদের অপেক্ষায় থাকব। আমাদের করণীয়? জিজ্ঞেস করল সারা জেফারসন। ঘটনা কোন দিকে গড়ায়? কথা শেষ করতে পারল না আহমদ মুসা। পাশের গাড়ি থেকে বেঞ্জামিন বেকন চিৎকার করে উঠল, মিস্টার আহমদ মুসা, আমার মনে হচ্ছে সামনে ও পেছন থেকে ওরা আসছে। বেঞ্জামিন বেকনের কথা কানে আসার সাথে সাথে গুলির শব্দ কানে এলো আহমদ মুসার। আহমদ মুসা মুখ ঘুরিয়ে সামনে ও পেছনটা একবার দেখে নিল। পেছন থেকে একটা মাইক্রো এবং সামনে থেকে একটা জিপ গুলি করতে করতে ছুটে আসছে। আহমদ মুসা একবার তাকালো 72 নাম্বার বাড়ির দিকে। বাড়ির সামনে নিচু প্রাচীর ঘেরা, ভেতরে বাগান। প্রাচীরের সামনের অলের গ্রিলে হালকা গেট, গেটের পর একটা রাস্তা বাগানের মধ্য দিয়ে সোজা এগিয়ে মূল গেটে গিয়ে ঠেকেছে। আহমদ মুসা গাড়ির দরজা বন্ধ করে সোজা হয়ে বসল সিটে, শক্ত হাতে ধরল স্টিয়ারিং হুইল। মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বলল, মিস্টার বেঞ্জামিন, ফলো মি। আর পেছন দিকে মুখ না ঘুরিয়ে বলল, মিস জেফারসন, আপনারা সিটে শুয়ে পড়ুন, শক্ত করে সিট ধরে রাখুন। কথা বলার সাথে সাথে আহমদ মুসা গাড়ি ঘুরিয়ে প্রচণ্ড গতিতে ছোটা শুরু করেছে 72 নম্বর বাড়ির গেট লক্ষ্যে। কয়েক মুহূর্ত আহমদ মুসার 6 সিটের বিরাট হাইল্যান্ডার জিপটি 72 নম্বর বাড়ির বহিঃপ্রাচীরের গিলের গেটটি ভেঙে বাগানের পথটুকু পাড়ি দিয়ে তীব্র গতিতে বারান্দায় উঠে মূল গেটে আঘাত হানল। মূল গেটটি সাবেক আমলের 2 পাল্লার বিরাট কাঠের দরজা, তার গায়ে সাধারণ যাতায়াতের জন্য উইন্ডো ডোর রয়েছে। তীব্র গতিতে এসে ঝাঁপিয়ে পড়া কয়েকটা ওজনের গাড়ি প্রচণ্ড আঘাতে দুপাশের দেয়ালের একাংশ ধসিয়ে নিয়ে গেট ভূমিসজ্জা নিল। গেট পেরিয়ে আহমদ মুসার গাড়ি বাড়ির ভেতরে প্রকাণ্ড এক করিডোরে এসে দাঁড়ালো। গাড়ির বাম পাশ দিয়ে কয়েক ধাপ এগুলেই দোতলায় ওঠার সিঁড়ি। গাড়ি দাঁড় করিয়ে আহমদ মুসা পেছন দিকে লক্ষ্য করে বলল, মিস্টার গোল্ড ওয়াটার, আপনার সিটের নিচে 2টি স্টেন গান নিয়ে নেমে যান। আপনি এবং বেঞ্জামিন গেট রক্ষা করবেন, আমি ভেতরটা দেখছি। সঙ্গে সঙ্গে গোল্ড ওয়াটার স্টেন গান নিয়ে ভাঙা গেটের দিকে ছুটল। বেঞ্জামিন গাড়ি তখন ভেতরের ভাঙা গেট পর্যন্ত এসে ঠেকেছে। আহমদ মুসা গাড়ি থেকে মাটিতে পা রাখতেই উপরের শ্রেণীতে অনেকগুলো পায়ের শব্দ এলো। আহমদ মুসা চট করে 2 পা পেছনে সরে এসে সামনের গাড়ির আড়াল নিয়ে বসল। দ্রুত নেমে আসা পায়ের শব্দ আরও নিকটবর্তী হলো। আহমদ মুসা দেখল স্টেন গান হাতে নিয়ে 3 জন লোক নেমে আসছে। সিঁড়ির শেষ ল্যান্ডিং এ এসে ওরা গাড়ি দেখতে পেল। সঙ্গে সঙ্গে ওরা গাড়ি লক্ষ্যে শুরু করলো গুলিবৃষ্টি। এই অবস্থায় আহমদ মুসার পক্ষে দাঁড়ানো বিপজ্জনক। ল্যান্ডিংয়ে দাঁড়ানো ওদের স্টেন গানের গুলি যে অ্যাঙ্গেলে আসছে তাতে গুলির টার্গেট হচ্ছে গাড়ির মাথার দিকটা। আহমদ মুসা তার মেশিন রিভলভার বাগিয়ে মাটিতে গড়িয়ে গড়িয়ে ইঞ্চি ইঞ্চি করে এগোলো ল্যান্ডিংয়ে দাঁড়ানো ওদেরকে টার্গেট করার জন্যে। আহমদ মুসা গাড়ি মাথার দিকে বাম পাশের চাকার আড়ালে মুখ নিয়ে উকি দিল সিঁড়ির দিকে। খুশি হলো, ওদের পায়ের দিকটা দেখা যাচ্ছে বটে, কিন্তু তাদের দেহের উপরের অংশটা দেখা যাচ্ছে। আহমদ মুসা তার মেশিন রিভলভারের নল ওদের দিকে ঘুরিয়ে নিল। এ সময় আহমদ মুসা দেখল ওরা 3 জন নামতে শুরু করেছে। গুলি কিন্তু ওদের চলছেই। সম্ভবত গুলির কোনো রিপ্লাই না পেয়ে ওরা নেমে আসছে। ওরা সিঁড়ি দিয়ে নামতে শুরু করায় ওদের গুলির গতি ডান দিকে একটু সরে গেছে। গাড়ির মাথা বরাবর আর গুলি আসছে না। আহমদ মুসা চট করে উঠে দাঁড়ালো। রিভলভারের নল ওদের 3 জনের লক্ষ্যে উদ্যত। তর্জনের রিভলভারের ট্রিগারে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওরা দেখতে পেয়েছে আহমদ মুসাকে। চমকে উঠে ওরা ওদের স্টেন গানের নল ঘুরিয়ে নিচ্ছিল সেদিকে। দেখো, মৃত্যু না চাইলে তোমরা স্টেন গান ফেলে দাও, হেরে গেছো তোমরা। আহমদ মুসার গম্ভীর কণ্ঠ ধ্বনিত হলো কঠোর এ নির্দেশ। কিন্তু স্টেন গানের নল ওদের দিকে ঘুরিয়ে নেওয়া বন্ধ হয়নি। আহমদ মুসা তর্জনী চেপে বসল তার M10 রিভলভারের ট্রিগারে। অবিরাম গুলির বৃষ্টি গিয়ে ছেঁকে ধরল ওদের 3 জনকে। ওদের স্টেন গানের নল পুরোপুরি ঘুরে স্থির হবার আগেই ঝরে পড়ে গেল 3টি দেহ। আহমদ মুসা তার রিভলভার ওইভাবে ধরে রেখে মুহূর্তকাল অপেক্ষা করল। না, কেউ এলো না। তার রিভলভার বাগিয়ে সরে এলো গাড়ির দরজার দিকে। সারা জেফারসনদের দরজা খুলে ফেলল বাম হাত দিয়ে। দেখল সারা জেফারসন ও ক্লারা কার্টার উঠে বসেছে গাড়ির মেঝে থেকে। জ্বলে ওঠা গাড়ির ভেতরের আলোতে আহমদ মুসা দেখল সারা জেফারসনের কপালের বাম পাশে একটা জায়গা থেঁতলে গেছে, রক্ত বেরোচ্ছে। মিস জেফারসন, ভালো আছেন আপনি? আর কোনো আঘাত লাগেনি তো? উদ্বিগ্ন কণ্ঠ আহমদ মুসার। না, ভালো আছি, বলল সারা জেফারসন নরম গলায়। আহমদ মুসা তার হাত ধরে গাড়ি থেকে বের করে আনলো। তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে কপালের আহত জায়গা থেকে গড়িয়ে আসা রক্ত মুছে দিয়ে
ক্ষতের উপর রুমালটা চাপা দিয়ে বলল, রুমালটা এভাবে কিছুক্ষণ ধরে রাখুন, রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। গাড়ি থেকে বেরিয়ে এলো ক্লারা কার্টার। বলল, গাড়িটা বারান্দায় লাফিয়ে ওঠার সময় স্লাইডের গ্লাস লকের পয়েন্টটা ওর কপালে লেগেছে। গেটে তখন উভয় পক্ষের প্রচণ্ড গোলাগুলি শুরু হয়ে গেছে। মিস জেফারসন, মোবাইলটা আপনার ব্যাগে আছে? দ্রুত জিজ্ঞেস করলো আহমাদ মুসা। জি আছে, বলল সারা জেফারসন। আপনি জর্জ আব্রাহামকে টেলিফোন করুন, হ্যারিকে উদ্ধারের এই স্পটে ওদের আসা প্রয়োজন। সারা জেফারসন দ্রুত তার মোবাইল বের করলো, কিন্তু টেলিফোন করার আগে আহমাদ মুসা বলল, মিস জেফারসন ও মিস কার্টার, আপনারা আমার সাথে আসুন। এখানে থাকা নিরাপদ নয়, উপরে আরও লোক থাকতে পারে, খুঁজে বের করতে হবে হ্যারিকে। বলে আহমাদ মুসা ছুটল সিঁড়ির দিকে। মিস জেফারসন মিস ক্লারা কার্টার পেছনে পেছনে ছুটল। সিঁড়ির উপর পড়ে থাকা ওদের তিনজনের লাশ পার হয়ে যাবার সময় আহমাদ মুসা বলল, আমার অনুমান আরও একজন লোক ওদের আছে এবং সে হ্যারিকে পাহারা দিচ্ছে। দোতলায় উঠে ওরা দেখতে পেল সোফা সাজানো বিশাল ড্রয়িং রুম। এই ড্রয়িং রুম থেকে কয়েকটি করিডোর এদিক ওদিক হয়ে বিভিন্ন কক্ষের দিকে চলে গেছে। আহমাদ মুসারা সারা জেফারসনকে বলল, আপনি এই শ্রেণী মুখটায় বসে জরুরি টেলিফোন সেরে নিন, আমি এদিক ওদিক একটু ঘুরে দেখে নেই। সারা জেফারসন জর্জ আব্রাহামের নাম্বারগুলোর উপর নক করে মুখ তুলল আহমাদ মুসার দিকে। তার মুখ গম্ভীর। বলল, আপনাকে একা ছাড়ব না, আমিও একা থাকব না। হাসল আহমাদ মুসা। বলল, ঠিক আছে, কথা সেরে নিন, আমি এখানেই আছি। বলে আহমাদ মুসা আশপাশটা দেখার জন্য এগিয়ে গেল। আহমাদ মুসা অনুমান করল রাস্তার দিকে জানালা আছে এমন একটা কক্ষে হ্যারিকে রাখা হয়েছে। এই অনুমান করে বাড়ির কক্ষগুলোর অবস্থান বোঝার চেষ্টা করল। তার মনে হলো দোতলা শ্রেণীর মুখ থেকে যে করিডোর লম্বালম্বি দুদিকে চলে গেছে তার পশ্চিম পাশের কোনো একটা কক্ষেই হ্যারিকে রাখা হয়েছে। হঠাৎ তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। মনে পড়ল হ্যারি চিঠি ছুড়ে দিয়েছিল 73 নাম্বার বাড়ির পাশে দাঁড়ানো গাড়িতে। তাহলে হ্যারি বন্দী আছে নিশ্চয় 73 নাম্বার বাড়ির দিকের যে কোনো কক্ষে। এর অর্থ সিঁড়ির মুখ হয়ে যে করিডোর উত্তর দিকে গেছে সেই করিডোর দিয়ে এগুলেই বাম পাশে কোথাও হ্যারির কক্ষ পাওয়া যাবে। আহমাদ মুসা ফিরে এলো সারা জেফারসনদের কাছে। আহমাদ মুসা আসতে সারা জেফারসন হাসি মুখে আহমাদ মুসাকে বলল, আঙ্কেলের সাথে কথা বলেছি, সব শুনেছেন উনি, আসছেন এক্ষুনি। ধন্যবাদ। এদিকে আরেক সমস্যার সমাধানও হয়ে গেছে। আমি মনে করি উত্তর দিকে যাওয়া এই যে করিডোরটা, এর পাশে কোথাও কোনো কক্ষে আমরা হ্যারিকে খুঁজে পাব। আহমাদ মুসা উত্তরমুখী হয়ে দাঁড়িয়ে কথা বলছিল, আর সারা জেফারসন ও মিস ক্লারা দক্ষিণমুখী হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ আহমাদ মুসার চোখে পড়ল উত্তরের সেই করিডোরে একজন লোক যেন ভূতের মতো এসে আবির্ভূত হলো। তার হাতে স্টেনগান। তার হাতের স্টেনগানের নল উঠে আসছে এদিকে লক্ষ্যে। মিস জেফারসন, আপনারা শুয়ে পড়ুন, পেছনে গুলি, চিৎকার করে বলল আহমাদ মুসা। আহমাদ মুসা তার এই চিৎকারের সাথে সাথে নিজের দেহ পাশে মেঝের উপর ছুড়ে দিয়ে রিভলভার ঘুরিয়ে নিল করিডোরের দিকে। রিভলভার ট্রিগার চাপল করিডোর লম্বালম্বি টার্গেট করে। ওদিক থেকে ব্রাশ ফায়ারের শব্দ কানে এলো। গুলিগুলো আহমাদ মুসাদের মাথার উপর দিয়ে চলে গেল। আহমাদ মুসা শুয়ে থেকে তাকে দেখল লোকটি করিডোর থেকে উধাও হয়ে গেছে। নিশ্চিত হলো এত তাড়াতাড়ি দৌড়ে কোথাও সে পালাতে পারে না। নিশ্চয় যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে পাশে কোন দিকে দরজা আছে। ওই দরজা পথে এসে সরে গেছে এবং সে দরজা নিশ্চয় করিডোরের বাম পাশে হবে। আহমাদ মুসা উঠে দাঁড়ালো। উঠে দাঁড়াচ্ছিল সারা জেফারসনও। সারা জেফারসনদের দিকে তাকিয়ে বলল আহমাদ মুসা। হাসূচক মাথা নাড়ল তারা। কথা বলতে গিয়ে তাকিয়েছিল আহমাদ মুসা সারা জেফারসনের মুখের দিকে। দেখল সারা জেফারসনের কপালের ক্ষত দিয়ে তখনও রক্ত ঝরছে। নিশ্চয়ই আহত জায়গাটায় আবার আঘাত লেগেছে, ভাবল আহমাদ মুসা। আহমাদ মুসা সে উত্তর করিডোর দিকে একবার তাকিয়ে সরে এলো সারা জেফারসনদের কাছে। বলল, ভুলে গিয়েছিলাম আমার পকেটে অটো ব্যান্ডেজ আছে। আপনার কপালের ক্ষতে রক্ত ঝরছে। আহমাদ মুসা পকেট থেকে ক্ষুদ্র একটা প্যাকেট বের করে তার মধ্যে থেকে একটা ব্যান্ডেজ বেছে নিয়ে সারা জেফারসনের মুখোমুখি দাঁড়ালো। সারা জেফারসনের কাছ থেকে রুমালটি চেয়ে নিয়ে তার চোখের প্রান্ত দিয়ে নেমে আসা রক্ত মুছে দিল। তারপর দ্রুত ক্ষতটা ভালো করে মুছে নিয়ে ব্যান্ডেজটা ভালো করে বসে তার চারদিকটা ভালো করে পেস্ট করে দিল। ব্যান্ডেজ লাগানোর সময় চোখ বুঝেছিল সারা জেফারসন। প্রশান্তিতে প্রদীপ্ত হয়ে উঠেছিল তার চেহারা। ব্যান্ডেজ পেস্টিং শেষে আহমাদ মুসা বলল, আপনার নার্ভ দারুণ শক্ত। আপনার মুখ দেখে মনে হলো না এ ধরনের একটা ক্ষতের ড্রেসিং আপনার হলো। তখন চোখ খুলেছে সারা জেফারসন। বলল, কোনো কোনো ব্যথা কখনো কখনো আনন্দ দেয়। আমার তো মনে হচ্ছিল এমন ক্ষত যদি আমার গোটা শরীরে হতো। সারা জেফারসনের কথাগুলো আহমাদ মুসার মুখে উজ্জ্বল যেন ফু দিয়ে নিভিয়ে দিল। আহমাদ মুসা
তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়ে দ্রুত কণ্ঠে বলল, মিস জেফারসন, আপনারা আমার সাথে আসুন। বলে আহমাদ মুসা উত্তর করিডোর ধরে ছোটা শুরু করল। তার পেছনে পেছনে ছুটল সারা জেফারসন, ক্লারা কার্টার। লোকটিকে যেখানে দাঁড়ানো দেখছিল সেখানে গিয়ে দাঁড়ালো আহমাদ মুসা। খুশি হলো, দেখল পাশে পশ্চিম দিকে একটা দরজা। এই দরজা দিয়ে লোকটি ভেতরে ঢুকে গেছে। দরজা আহমাদ মুসা চাপ দিয়ে দেখল দরজা বন্ধ। সারা জেফারসনরা আহমাদ মুসার পেছনে এসে দাঁড়ায়। আহমাদ মুসা পেছনে তাকে সারা জেফারসনকে বলল, এই ঘরে শত্রুদের একজন রয়েছে। ফিরে তাকালো সে দরজার দিকে। তার রিভলভারের নল। সে নক করলো দরজার কি হলে, তারপর ট্রিগার চেপে রাখলো কয়েক সেকেন্ড এবং সঙ্গে সঙ্গে এক ঝটকায় সরিয়ে দিল দরজা এবং সে সাথে বিস্ময়কর দ্রুততার সাথে নিজের দেহটা কয়েকবার শূন্য ডিগবাজি খেয়ে এগিয়ে গেল। দাঁড়ালো গিয়ে ঘরের মাঝখানে। ঘরের ভেতরে স্টেনগানধারী লোকটি স্টেনগান হাতে দাঁড়িয়েছিল চেয়ারে বেঁধে রাখা হ্যারির কাছে। কয়েক সেকেন্ডের মধ্যে ভোগবাজির মতো ঘটনা ঘটে গেল এবং ঘরের মাঝখানে এসে দাঁড়ানো শত্রুর রিভলভার হ্যারির দিকে স্থির লক্ষ্যে উদ্যত বিহবল হয়ে পড়া লোকটি শেষ মুহূর্তে মরিয়া হয়ে তার স্টেনগানের নল হ্যারির মাথায় ঠেকিয়ে চিৎকার করে উঠল, এই মুহূর্তে তোমরা বেরিয়ে না গেলে হ্যারির মাথা গুঁড়ো হয়ে যাবে। ইতোমধ্যে সারা জেফারসন ঘরে প্রবেশ করেছিল। সারা জেফারসনের হাতেও রিভলভার। কথা বলার সময় লোকটির দুচোখ ছিল নিবদ্ধ আহমাদ মুসার দুচোখের দিকে। লোকটির কথা শেষ হবার আগেই আহমাদ মুসা লোকটির সোজা পেছনে জানালার দিকে তাকে দ্রুত একটা ইশারা করল, যেন জানালায় দাঁড়ানো কাউকে কিছু নির্দেশ দিল আহমাদ মুসা। স্টেনগানধারী লোকটি আহমাদ মুসার ইশারা প্রায় সঙ্গে সঙ্গে কোনো অমোঘ টানে পেছন দিকে তাকালো। এই সুযোগটাই চাচ্ছিল আহমাদ মুসা। লোকটির চোখ পেছন দিকে ঘুরতেই শুরু করার সঙ্গে সঙ্গে আহমাদ মুসার প্রস্তুত রিভলভার গুলি করল লোকটি স্টেনগানের বাঁট লক্ষ্যে। লোকটি যে বোকা বনেছে তা বুঝে চোখ আবার ঘুরিয়ে নেবার আগে তার হাত থেকে স্টেনগান ছিটকে পড়ে গেল এবং তার দুই হাতও বিধ্বস্ত হয়ে গেল আহমাদ মুসার মেশিন রিভলভারের গুলিতে। লোকটি আর্ত চিৎকার করে বসে পড়ল মেঝেতে। আহমাদ মুসা রিভলভার পকেটে রেখে হ্যারির কাছে গিয়ে তার বাঁধন খুলে দিল। হ্যারির চোখে মুখে আঘাতের চিহ্ন, গায়ের জামা ছেঁড়া। যে নাইট পোশাকে সে ঘুমিয়েছিল সে পোশাক এখনও তার পরনে। মাথার চুল তার পাগলের মতো উস্কো খুস্কো। আহমাদ মুসা তার বাঁধন খুলে দিতেই হ্যারি কেঁদে উঠে জড়িয়ে ধরল আহমাদ মুসাকে। আহমাদ মুসা হ্যারির পিঠ চাপড়ে আদর করে বলল, তোমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তোমার জাতির তুমি অসম্ভব উপকার করেছে হ্যারি। হ্যারিকে বুক থেকে ছাড়িয়ে দিয়ে বলল, তোমাদের নেত্রীকে চেনো হ্যারি? কে? ম্যাডাম জেফারসন? চোখ মুছে বলল হ্যারি। হ্যাঁ বলে আহমাদ মুসা সারা জেফারসনকে দেখে বলল, ইনি তোমাদের ম্যাডাম সারা জেফারসন। হ্যারির বিষয় অপার শ্রদ্ধা মিশ্রিত দু চোখ মুহূর্তের জন্য স্থির হলো সারা জেফারসনের প্রতি। তারপর চোখ দুটি নিচে হলো তার। মাথা ঝুঁকিয়ে দীর্ঘ পাও করল হ্যারি সারা জেফারসনকে। বলল, ম্যাডাম আমরা গর্বিত আপনার জন্যে। ওয়েলকাম হ্যারি, তোমরা আমেরিকার গর্ব। বলে একটু থামল সারা জেফারসন। পরক্ষণে আবার বলল হ্যারিকে লক্ষ্য করে, ওকে চেনো, যিনি তোমাকে মুক্ত করলেন? হ্যারি আহমাদ মুসার দিকে তাকালো, বলল, জি না। আহমাদ মুসাকে চেনো? উনি সবার স্বপ্নে সে আহমাদ মুসা, বলল সারা জেফারসন। শুনেই হ্যারি মুহূর্তের জন্য পাথরের মতো স্থির হয়ে গেল। তারপর ঝাঁপিয়ে পড়ল আহমাদ মুসার পায়ের উপর। বলতে লাগলো, থ্যাঙ্কস গড, আমি ভাগ্যবান স্যার। আহমাদ মুসা তাকে টেনে তুলল। এ সময় ঘরে প্রবেশ করল জর্জ আব্রাহাম, গোল্ড ওয়াটার, বেঞ্জামিন বেকন। জর্জ আব্রাহাম সোজা এসে আহমাদ মুসার সাথে হ্যান্ডশেক করে বলল, আমি সব শুনলাম, কৃতজ্ঞ আমরা আপনার কাছে আহমাদ মুসা। ধন্যবাদ জনাব, কিন্তু যা হচ্ছে তা সবই আল্লাহর কাজ, বলল আহমাদ মুসা। তারপর বেঞ্জামিন বেকনের দিকে তাকিয়ে বলল, ওদিকের খবর কি? উত্তর দিল বেঞ্জামিন বেকন, বলল, আগে একজন ছিল আমাদের হাতে, এখানে একজন ধরা পড়েছে, আর 2 গাড়ি থেকে ধরা পড়েছে আরও 8 জন, মারা পড়েছে 5 জন। বেঞ্জামিন বেকন থামতেই জর্জ আব্রাহাম বলে উঠল, আমরা সিবিএস ও সিবিসি টেলিভিশন নেটওয়ার্কে খবর দিয়েছি, ওরা আসছে। এখানে আমাদের হ্যারি, মিস জেফারসন, গোল্ড ওয়াটার ও বেঞ্জামিন বেকনকে দরকার তাদের বক্তব্যের জন্যে। আমরা চাই এটা একটা বড় স্টোরি হোক। অসংখ্য ধন্যবাদ মিস্টার জর্জ আব্রাহাম। সময়ের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আল্লাহর সাহায্য এটা। থামল একটু আহমাদ মুসা, আবার বলল, তাহলে মিস্টার জর্জ আব্রাহাম আমি এখন এখান থেকে ছুটি পেতে পারি? ছুটি নয়, একটু আড়ালে যাওয়া আর কি, বলল জর্জ আব্রাহাম। তাহলে আমি চলি, ওরা হয়তো এসে পড়বে এক্ষুনি, বলে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালো জর্জ আব্রাহামের দিকে। মুখ মলিন হয়ে গেছে সারা জেফারসনের। আহমাদ মুসাকে আড়ালে পাঠাবার সিদ্ধান্ত তার মন মেনে নিতে পারেনি। জর্জ আব্রাহাম আহমাদ মুসাকে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই সারা জেফারসন বলে উঠল, আঙ্কেল আমি ওসব ফর্মালিটির মধ্যে থাকতে চাই না। বেঞ্জামিন বেকন
ফ্রি আমেরিকা মুভমেন্টের প্রতিনিধিত্ব করবে, আমি এক্ষুনি চলে যেতে চাই। জর্জ আব্রাহাম তাকালো আহমদ মুসার দিকে। আহমদ মুসা কিছু না বলে তাকালো সারা জেফারসনের দিকে। সারা জেফারসন বলল, ফ্রি আমেরিকার পক্ষ থেকে আমি কখনোই জনসমক্ষে আসিনি, আজও আসতে চাই না। তাছাড়া সংশ্লিষ্ট সবার থাকা বা কথা বলার দরকার নেই, যেমন আপনি থাকতে পারছেন না। জর্জ আব্রাহাম আবার তাকালো আহমদ মুসার দিকে। ঠিক আছে, আমার মনে হয় মিস জেফারসন ঠিকই বলেছেন, তাছাড়া উনি আহত, বলল আহমদ মুসা। জর্জ আব্রাহাম এবার মাথা নেড়ে সাইদুল আহমদ মুসার কথাই। জর্জ আব্রাহাম থামতেই সারা জেফারসন উঠে পড়ল। চলুন মিস্টার আহমদ মুসা, চলো ক্লারা। বেঞ্জামিন বেকন একটি ট্যাক্সি ডেকে দাঁড় করিয়ে রেখেছে 73 নম্বর বাড়ির সামনে। আপনারা বের হবেন পেছনে একটা বিকল্প দরজা দিয়ে। বেঞ্জামিন আপনাদের পৌঁছে দিয়ে আসবে, বলল জর্জ আব্রাহাম। সবার কাছ থেকে বিদায় নিয়ে আহমদ মুসা আর এক দফা হ্যারির পিঠ চাপড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে এলো। 73 নাম্বার বাসার সামনে আহমদ মুসারা যখন গাড়িতে উঠল তখন ঘড়িতে রাত 11:30 বাজে। আহমদ মুসারা ওয়াশিংটন পোস্টের সম্পাদক ওয়েন অ্যালার্ডের বাসা থেকে বের হয়ে আসার আধ ঘন্টা পরে ওয়াশিংটন পোস্টের চেয়ারম্যানের কক্ষে জরুরি মিটিং বসেছে। বড় টেবিলটার একপাশে বসেছেন ওয়াশিংটন পোস্টের শেয়ারের বৃহত্তর অংশের মালিক ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বব বেনহাম, এবং অন্য পাশে বসেছেন পত্রিকা সম্পাদক ওয়েন অ্যালার্ড। টেবিলে আরও হাজির আছেন পত্রিকা বাণিজ্যিক সম্পাদক বিল গ্রাহাম ও ল অফিসার শিফার সিমসন। খুবই অস্বাভাবিক ধরনের মিটিং এটা। চেয়ারম্যান বব বেনহাম তার গোটা কার্যকালে এই প্রথমবার পত্রিকায় প্রকাশিতব্য একটা বিষয়ে আলোচনার জন্য তার টেবিলে কল করেছেন সম্পাদক ও পত্রিকার আরও দুজন গুরুত্বপূর্ণ অফিসারকে। চেয়ারম্যান বব বেনহাম পরিস্থিতি সম্পর্কে দীর্ঘ ব্রিফ দেওয়ার পর সম্পাদক ওয়েন অ্যালার্ড বলল, পরিস্থিতি খুবই নাজুক নিঃসন্দেহে। আমরা যদি ফ্রি আমেরিকা মুভমেন্ট হোয়াইট ইগল এর দেয়া প্রতিবাদ ছাপি, তাহলে মার্কিন জাতির গুরুত্বপূর্ণ অংশ ইহুদি কমিউনিটির স্বার্থকে ও তাদের ভবিষ্যৎকে একটা বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হবে, কথা সত্য। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে আমরা আমেরিকান জুইস পিপলস লিগ এর সরবরাহ করা আহমদ মুসা সম্পর্কিত যে নিউজ ছেপেছি, তাতে ফ্রি আমেরিকা মুভমেন্ট ও হোয়াইট ইগলকে প্রত্যক্ষভাবে জড়ানো হয়েছে। সুতরাং তাদের কথা বলা এবং আমাদের তা প্রকাশ করা তাদের লিগ্যাল রাইট হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিষয়ে তাদের প্রতিবাদ ছাপার সময় আমরা তা আজও ছাপতে পারিনি, দুদিন পরেও ছাপতে পারি। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে ওরা নগদ টাকা পে করে আমাদের প্রথম পাতার 1/4 স্পেস আজকের জন্য কিনে নিয়েছে প্রতিবাদটা বিজ্ঞাপন আকারে ছাপার জন্যে। আমরা প্রতিবাদ না ছাপলেও এই স্পেস তারা আজ ব্যবহার করবে। সুতরাং নিউজ আকারে না ছাপলেও প্রতিবাদটা বিজ্ঞাপন আকারে যাচ্ছেই। প্রতিবাদটা যখন এভাবেই যাচ্ছে, তখন প্রতিবাদটা নিউজ আকারে না ছেপে আমরা আমাদের ক্রেডিবিলিটি হারাতে যাব কেন? তৃতীয় যে বিষয়টা আমাদের এই মুহূর্তে বিবেচ্য হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো আমাদের সাংবাদিক কর্মচারীদের সাধারণ সেন্টিমেন্ট। প্রতিবাদটার কপি তারা সকলে পেয়ে গেছে। তারা প্রতিবাদটা ছাপার জন্য প্রবল চাপ সৃষ্টি করছে। তারা হুমকি দিয়েছে আমেরিকার জনগণের স্বার্থ ও জাতীয় নিরাপত্তার সাথে সাংঘাতিকভাবে জড়িত ও প্রতিবাদ নিউজ যদি ছাপা না হয়, তাহলে আজ তারা পত্রিকা বের হতে দেবে না এবং তারা আইনেরও আশ্রয় নেবে। আমাদের জন্য শেষ বিবেচ্য বিষয়টি হলো আমাদের সহযোগী পত্রিকাগুলো কি করছে। থামল সম্পাদক ওয়েন অ্যালার্ড। কিছুক্ষণ নীরবতা ভাবছিল সবাই। অবশেষে নীরবতা ভাঙল বব বেনহাম। বলল, ল অফিসার শিফার সিমসনকে লক্ষ্য করে, আলোচনায় কতগুলো লিগ্যাল প্রশ্ন এসেছে, তোমার মত কি? স্যার, প্রথম প্রশ্ন সম্পর্কে একথা আমরা সকলেই জানি, প্রতিবাদ ছাপা ওদের লিগ্যাল রাইট। তবে কবে কতখানি ছাপা হবে এটা সম্পাদকের ইখতিয়ার। দ্বিতীয়ত, ওরা যদি সব ফর্মালিটি পূর্ণ করে স্পেস কিনে থাকে আজকের জন্যে, তাহলে ওদের বিজ্ঞাপনটি না ছাপা হলে ওরা কোটি কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করতে পারে। তৃতীয় হলো সাংবাদিক কর্মচারীদের ইউনিয়ন দাবির ব্যাপার। আইনত ওদের পত্রিকা বন্ধ রাখার কোনো ইখতিয়ার নেই, তবে তারা জাতীয় স্বার্থে বা নিরাপত্তার ইস্যু তুলে আইনের আশ্রয় নিতে পারে। থামল ল অফিসার শিফার সিমসন। ল অফিসারের ওপিনিয়নে সম্পাদক ওয়েন অ্যালার্ড মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু মলিন হয়ে পড়ল চেয়ারম্যান বব বেনহামের মুখমণ্ডল। চেয়ারম্যান বব বেনহাম তাকালো বাণিজ্যিক ব্যবস্থাপক বিল গ্রাহামের দিকে। বলল, ওদের স্পেস কেনার ব্যাপারটা কি? বিল গ্রাহাম নড়ে চড়ে বসল। বলল, স্যার, আইন মাফিক নগদ টাকায় আজকের স্পেস ওরা কিনেছে। বিজ্ঞাপনের বিষয়বস্তু কি তোমরা ওকে করে দিয়েছ? বলল বব বেনহাম ক্ষিপ্ত কণ্ঠে। জি স্যার, শুকনো কণ্ঠে বলল বিল গ্রাহাম। যে কোনো বিজ্ঞাপনকেই কি ওকে করা যায়? বব বেনহামের কণ্ঠে বিরক্তি। রাষ্ট্রবিরোধী ও জাতীয় স্বার্থের পক্ষে ক্ষতিকারক হলে
তাও ওকে করা যায় না স্যার, কিন্তু ওটা ছিল একটা নিউজ ক্ল্যারিফিকেশন বা প্রতিবাদ। জবাবে আর কোনো কথা বলল না চেয়ারম্যান বব বেনহাম। চেয়ারে গা এড়িয়ে দিল, চোখে মুখে হতাশার চিহ্ন, আর ভেতরে তার উদ্বেগের ঝড়। সে আমেরিকান জুইস পিপলস লীগের শীর্ষ উপদেষ্টাদের একজন। জুইস লীগের উপর যে আঘাত আসবে তার একটা অংশ তার উপর এসে পড়বে, কিন্তু কি করবে সে? আর এ দায় আমরা আমেরিকার ইহুদিবাদী ইহুদিদের নেব কেন? কিন্তু উপায় কি? ঘরে আগুন লাগলে সবাই পড়বে, তাহলে কি করা যায়? সোজা হয়ে আবার বসল চেয়ারম্যান বব বেনহাম। বলল সম্পাদককে উদ্দেশ্য করে, আইনগত সমস্যা আছে, কিন্তু আইনকে ভয় পায় না, এর মোকাবেলা করার সময় পাবো। এখন মিস্টার ওয়েন অ্যালার্ড, আপনি দেখুন অন্য পত্রিকাগুলো কি করছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি মিটিংয়ে আসার আগে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক পোস্টের সাথে কথা বলে এসেছি। ওরা আলোচনা করার পর প্রতিবাদ ঝাঁপার সিদ্ধান্ত নিয়েছে। আজ ওরা প্রতিবাদ ঝাঁপছে। ওয়াল স্ট্রিট শুনেছি, তখন পর্যন্ত ওদের ছাপার সিদ্ধান্ত হয়নি। মুখটা উজ্জ্বল হয়ে উঠল বব বেনহামের। বলল, ওয়াল স্ট্রিট জার্নালের হাওয়ার্ড হেফলিন খুব শক্ত বিবেচক লোক, সে নাও ছাপতে পারে। তাহলে আমরা দুটি পত্রিকা অন্তত একসাথে থাকতে পারি। বলে টেলিফোন তুলল বব বেনহাম। টেলিফোন করল ওয়াল স্ট্রিট জার্নাল চেয়ারম্যান হাওয়ার্ড হেফলিনকে। কথা শুরু করলো বব বেনহাম খুব আনন্দের সাথে। পরে মুখ তার অন্ধকার হয়ে গেল। আলোচনা শেষ করে শিথিলাতে টেলিফোনটা রেখে হতাশভাবে চেয়ারে গা এলিয়ে দিল। মুহূর্ত খানেকের জন্য চোখ বুঝল। তারপর চোখ খুলে হতাশভাবে তাকালো সম্পাদক ওয়েন অ্যালার্ডের দিকে। বলল, মিস্টার অ্যালার্ড, সবাই প্রতিবাদ ছাপছে, আপনি না ছেপে কেমন করে পারবেন? ঠিক আছে, ছেপে দিন। বলে আবার চোখ বুঝল বব বেনহাম। ঘরে নামলো এক অস্বস্তিকর নীরবতা। প্রতিবাদ ছাপার সিদ্ধান্তে খুশি হয়েছে সম্পাদক ওয়েন অ্যালার্ড, ল অফিসার সিমসন, বিজ্ঞাপন ব্যবস্থাপক বিল গ্রাহাম। তবে চেয়ারম্যান বব বেনহামের কথা ভেবে তারা মনে খুবই পীড়া অনুভব করছে। নীরবতা ভেঙে সম্পাদক ওয়েন অ্যালার্ড ধীর কণ্ঠে বলল, আমরা এখন উঠতে পারি? আর কোনো নির্দেশ আমাদের প্রতি? চোখ বন্ধ রেখে বব বেনহাম বলল, না মিস্টার অ্যালার্ড, আর কোনো কথা নেই, আপনারা আসুন, গুড নাইট। ঘর থেকে বেরিয়ে আসার জন্য পা বাড়ালো তারা সবাই। গভীর রাত। পশ্চিম ওয়াশিংটনের নিউ এজ সিনাগগের বিপরীত দিকে রাস্তার ওপারের একটা বিশাল বাড়ির ভেতরে একটি কক্ষ। কয়েকটি সোফায় মুখোমুখি বসে আছে জেনারেল শ্যারন, কাউন্সিল অফ আমেরিকান জুইস অ্যাসোসিয়েশনস এর চিফ ডেভিড উইলিয়াম জোন্স, এবং জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টনের হাতে ফ্রি আমেরিকা ও হোয়াইট ইগল থেকে যে প্রতিবাদ পাঠানো হয়েছে পত্রিকাগুলোতে, সেই প্রতিবাদ লিপির একটা কপি। এই কপির উপরই চোখ বুলাচ্ছিল জেনারেল হ্যামিল্টন। পড়া শেষ করে মুখ তুলল সে। তার বিমর্ষ চোখে মুখে এবার চরম বিস্ময়। বলল সে, মিস্টার শ্যারন, আপনি তো প্রতিবাদের এই কপিটা পড়েছেন, আপনার অভিমত কি এ সম্পর্কে? মিস্টার হ্যামিল্টন, ওতে যা আছে তা ওদের অভিমত, বলল জেনারেল শ্যারন। সেটা বুঝেছি, কিন্তু এ অভিমত সত্য কিনা, তারা যে প্রমাণসমূহ উল্লেখ করেছে তা মিথ্যা প্রমাণ করতে আমরা পারবো কিনা, বলল জেনারেল হ্যামিল্টন। সেটা তো বিচারের প্রশ্ন, আমাদের প্রতিবাদ আমরা অবশ্যই করব, জেনারেল শ্যারন বলল। জেনারেল হ্যামিল্টনের মুখ ম্লান হয়ে গেল। বলল, মিস্টার শ্যারন, আমি বিচারের কথা বলছি না, আমি বলতে চাচ্ছি আমাদের বক্তব্যকে আমরা সত্য বলছি কিনা। সত্য একটাই থাকে, আমাদের কথা সত্য হলে ওদের কথা মিথ্যা অবশ্যই হবে। জেনারেল শ্যারন তৎক্ষণাৎ জবাব দিল না, তাকালো ডেভিড উইলিয়াম জোন্সের দিকে। তারপর বলল, জেনারেল হ্যামিল্টন, আমাদের কথাকে সত্য আমাদের বলতেই হবে। এর অর্থ আমরা যা বলছি তা সত্য নয়। জেনারেল হ্যামিল্টন মুখ ম্লান করে বলল, মিস্টার হ্যামিল্টন, বিজ্ঞানী জন জ্যাকবের মতো আমাদের পূর্বপুরুষরা আমাদের জাতির জন্য যা করে গেছেন তাই ন্যায় ও সত্য। সে সত্যকে রক্ষার জন্য আমরা লাখো মিথ্যা বললেও তা আমাদের জন্য সত্য, একটু শক্ত কণ্ঠে বলল ডেভিড উইলিয়াম জোন্স। উদ্বেগ ফুটে উঠল জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টনের চোখে মুখে। সে দ্রুত কম্পিত কণ্ঠে বলল, তাহলে গোয়েন্দা সুড়ঙ্গের যে অভিযোগ উঠেছে সেটা সত্য? কিছু বলতে যাচ্ছিল জেনারেল শ্যারন। এ সময় টেলিফোন বেজে উঠল ডেভিড উইলিয়াম জোন্সের। টেলিফোন ধরল সে। টেলিফোনে ওপারের কথা শুনে অন্ধকার হয়ে গেল ডেভিড উইলিয়াম জোন্সের মুখ। ওপারের সাথে কথা শেষ করে ডেভিড উইলিয়াম জোন্স টেলিফোন রেখে প্রায় আর্তকণ্ঠে বলে উঠল, সর্বনাশ হয়ে গেছে মিস্টার শ্যারন। হ্যারিকে ওরা নিয়ে গেছে, আমাদের 10 জন লোক ওদের হাতে ধরা পড়েছে, মারা গেছে আরও 5 জন। অসম্ভব, কি করে ঘটল? কারা ঘটালো? পুলিশ? FBI? আত্মকণ্ঠে চিৎকার করে উঠল জেনারেল শ্যারন। পুলিশ নয়, FBI নয়, কারা যেন করেছে। পরে তারা আমাদের লোকদের তুলে দিয়েছে FBI এর হাতে, বলল ডেভিড উইলিয়াম জোন্স। তাহলে ওরা আহমাদ মুসা ছাড়া আর কেউ নয়। শয়তানের বাচ্চা, সে সব সর্বনাশের মূল। চিবিয়ে খাবো আমরা ওকে।
চিৎকার করে বলে উঠল জেনারেল শ্যারন। সেটা পরের কথা জেনারেল। এখন হ্যারি যদি মুক্তি পেয়ে থাকে তাহলে আমাদের গোমর ফাঁক হয়ে যাবে। আগামীকালের 8টার মিটিংয়ে গিয়ে আমরা কি বলবো, বলল জেনারেল হ্যামিল্টন। জেনারেল হ্যামিল্টনের কথা শেষ হতে আবার টেলিফোন বেজে উঠল। টেলিফোন বেজে উঠেছে এবার জেনারেল শ্যারনের। জেনারেল শ্যারন টেলিফোন ধরল। টেলিফোনে ওপারের কথা শুনে মুখের চেহারা পাল্টে গেল তার। বলল, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস প্রতিবাদ ছাপছে। শুকনো কণ্ঠ জেনারেল শ্যারনের। ওপারের কথা শুনে আবার সে বলল, কি বলছো তুমি? জাতিকে জবাই করার মতো নিউজ ছাপার অনুমতি দিয়েছে আমাদের সব বেনহামরা? এসব হচ্ছে মিস্টার কি শ্যারন? তাহলে সরকারের চাপের কাছে পত্রিকাগুলো নথি স্বীকার করল? চিৎকার করে বলে উঠল ডেভিড উইলিয়াম জোন্স। জেনারেল শ্যারন সোজা হয়ে বসল। বলল, সরকার কোথায়? সরকারের ডিকটেশন কি বব বেনহামরা শুনবেন? আসলে এগুলো সবই শয়তান আহমদ মুসার পরিকল্পনা। একদিকে সাংবাদিক কর্মচারীদের খেপিয়েছে ওরা, অন্যদিকে সব পত্রিকার প্রথম পাতার বিরাট অংশ বিজ্ঞাপনের জন্য আগেই কিনে ফেলেছে। পত্রিকাগুলো প্রতিবাদ নিউজ আকারে না ছাপলেও বিজ্ঞাপন আকারে ছাপতে, যাতে ওরা বাধ্য হয়ে পড়ে। এসব বুদ্ধি আহমদ মুসার মাথায় শুধু গজাতে পারে। থামল জেনারেল শ্যারন। উত্তরে কেউ কোনো কথা বলল না। আবার নীরবতা। নীরবতা ভাঙল জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন। বলল, মিথ্যা সবসময় মিথ্যা প্রমাণিত হয় মিস্টার শ্যারন, আর মিথ্যার পরিণতি এটাই হয়। আমি দুঃখিত জেনারেল শ্যারন ও মিস্টার জোন্স, আমি জানতাম না এটা মিথ্যার ব্যাপারটা। আমাকে নতুন করে সব কিছু ভাবতে হবে। কি ভাববেন? বলল ডেভিড উইলিয়াম জোন্স, কণ্ঠ কঠোর তার। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে ভালোবাসি, কিন্তু সে ভালোবাসা আমার আমেরিকার স্বার্থে। কিন্তু এখন কথা শেষ করল না জেনারেল হ্যামিল্টন। জেনারেল শ্যারনের ঠোঁটে ফুটে উঠেছে ক্রূর হাসি। বলল, কথা শেষ করুন মিস্টার হ্যামিল্টন। বলুন যে এখন সে আমেরিকার বুকে আমরা ছুরি মারছি। এই কথা বলার সাথে সাথে জেনারেল শ্যারনের হাত বেরিয়ে এলো পকেট থেকে রিভলভার নিয়ে। রিভলভার তার উদ্যত হলো জেনারেল হ্যামিল্টনের বুক লক্ষ্যে। এ কি করছেন মিস্টার শ্যারন? আমি একটা সত্য আপনাদের জানিয়েছি মাত্র। আমি আপনাদের শত্রু নই। চিৎকার করে কম্পিত কণ্ঠে বলল জেনারেল হ্যামিল্টন। এই সত্যই আমাদের শত্রু হ্যামিল্টন। এই সত্য আপনার মুখ দিয়ে বাইরে যাক, আমরা তা চাই না। এই কথার সাথে সাথে জেনারেল শ্যারনের রিভলভার পরপর 2টি গুলি বর্ষণ করল। বুক চেপে ধরে জেনারেল হ্যামিল্টন লুটিয়ে পড়ল সোফার উপর। শেষ নিঃশ্বাসের আগে এই কথাটুকুই শুধু সে বলতে পারল, আমার আমেরিকাকে ঈশ্বর রক্ষা করুন এই ষড়যন্ত্রের হাত থেকে। আমি আমেরিকার জন্য নতুন পৃথিবীর স্বপ্ন দেখতাম। আমেরিকার সে নতুন পৃথিবী হোক আমাদের ফাউন্ডার ফাদার্সদের কোনো ষড়যন্ত্রের নয়। থ্যাঙ্কস জেনারেল শ্যারন। প্যাট্রিয়টিজম এই বীজগুলোকে এভাবে ধ্বংস করা উচিত, বলে একটা দম দিল ডেভিড উইলিয়াম জোন্স। একটু পরে বলল, মিস্টার শ্যারন, কাউকে ডেকে বলুন একে রেখে দিয়ে আসুক এর বাড়ির কাছে কোথাও। লাশের উপর যেন একটা চিরকুট রেখে আসে, লেখা থাকবে, দেশের বিরুদ্ধে জেনারেল শ্যারনদের সহযোগিতা করার এটাই শাস্তি। লাশ সরিয়ে নিয়ে গেল। পাশের ঘরে গিয়ে বসল ডেভিড উইলিয়াম জোন্স ও জেনারেল শ্যারন। বলল, ডেভিড উইলিয়াম জোন্স, মিস্টার শ্যারন, এই বিপর্যয়টা খুবই বড়, কিন্তু আমরা শেষ হয়ে গেছি তা হতে পারে না। অবশ্যই নয়। আমাদের এই মুহূর্তের কাজ হলো একটা পাল্টা প্রতিবাদ তৈরি করা এবং পরশুই তা ছাপাবার ব্যবস্থা করা। দ্বিতীয় কাজ হলো যে কোনো মূল্যে আহমদ মুসাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া। কাল থেকেই আমাদের সর্বশক্তি এ কাজে নিয়োগ করতে হবে। এ কাজে ভারতীয় আমেরিকানদের কাজে লাগাতে হবে। তৃতীয় কাজ হলো গোল্ড ওয়াটার ও সারা জেফারসনকে উপযুক্ত শাস্তি দেয়া। এবং চতুর্থ কাজ, রাজনৈতিক সমর্থন এখন আমাদের উচ্চ মূল্যে কিনতে হবে। কেউ সমর্থক না হলে তাকে নিরপেক্ষ রাখতে হবে, বলল জেনারেল শ্যারন। এই কাজটা অবশ্যই কঠিন হবে, বলল ডেভিড উইলিয়াম জোন্স। কঠিন হবে কেন? দুনিয়া টাকার বশ হলে মানুষ হবে না কেন? আমলাদের টাকার প্রতি খুব লোভ, আর রাজনীতিকদের টাকা খুব বেশি প্রয়োজন, বলল জেনারেল শ্যারন। আর সিনেটরদের সাথে কাল 8টার মিটিংয়ের কি হবে? মিটিং পরশু পর্যন্ত পিছিয়ে দেওয়ার প্রস্তাব করুন। বলুন আমাদের পাল্টা প্রতিবাদ পত্রিকা আসার পর বৈঠকে বসা উপযুক্ত হবে, বলল জেনারেল শ্যারন। ঠিক তাই, ডেভিড জোন্স বলল। এখনকার মতো উঠা যাক, বলল জেনারেল শ্যারন। চলুন, বলে উঠে দাঁড়াল ডেভিড উইলিয়াম জোন্স। দুজনই বেরিয়ে এলো ঘর থেকে। গাড়ি থেকে নেমে আহমদ মুসা ও সারা জেফারসন পাশাপাশি হেঁটে বাড়ির ভেতরের দিকে এগোচ্ছে। আমার খুব আনন্দ লাগছে, আহমদ মুসা। দাদুরা যে নতুন পৃথিবীর স্বপ্ন দেখেছিলেন আর জেনারেল শ্যারনরা আমেরিকার মাথায় যে নতুন পৃথিবীর স্বপ্ন চাপিয়ে দিয়েছিলেন, তার মধ্যে দাদুদের স্বপ্নই জিতে যাচ্ছে। তার মানে মুক্তি পাচ্ছে আমেরিকার মানুষ, মুক্তি পাচ্ছে পৃথিবীর মানুষ এক কালো অক্টোপাসের কবল থেকে, বলল সারা জেফারসন। আগামী কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ।
এই দিনগুলো খ্যাপা কুকুরের মতো ওদের পাল্টা আঘাত হানার দিন, সর্বস্ব দিয়ে ময়দানে টিকে থাকার ওদের ব্যবস্থা করার দিন। আমরা যা অর্জন করেছি তা যেমন প্রতিবাদ ছাপার সাফল্য, হ্যারিকে উদ্ধার করার সাফল্য ইত্যাদি কাজে লাগাবারও দিন। আহমাদ মুসা বলল, আমি ভাবছিলাম আপনার মাথা এবার হালকা হবে, কিন্তু দেখছি আরও ভারী হয়েছে, বলল সারা জেফারসন মিষ্টি হেসে। সংসার সমরাঙ্গনের সৈনিকদের পরস্পরের এগুলো অশরীরী বাঁধন মিস জেফারসন। আহমাদ মুসা কথা শেষ করতে থমকে দাঁড়ালো সারা জেফারসন। তার সাথে আহমাদ মুসাও থমকে দাঁড়িয়েছে। সারা জেফারসন মুখ তুলেছে আহমাদ মুসার দিকে। তীব্র এক যন্ত্রণার প্রকাশ তার চোখে মুখে। বলল, আপনার মিস শব্দটি নিষ্ঠুর টর্নেডোর মতো বারবার আমাকে তাড়া করে পৃথিবীর কোনো এক প্রান্তে নিয়ে আছড়ে ফেলে আহমাদ মুসা। আপনার কথিত সংসার সমরাঙ্গনের আমিও তো আপনার পাশের একজন সৈনিক। দুর্ভাগা মিস কি সারা হতেই পারল না? শেষ দিকে আবেগে রুদ্ধ হয়ে উঠেছিল সারা জেফারসনের কণ্ঠ। তার দু চোখ ভরে উঠেছে ও শ্রুতে। সময় সারা জেফারসনের মা জিনা জেফারসন, বাছা তোমরা এতক্ষণে এলে? আমি 7-5 চিন্তায় একদম শেষ হয়ে গেছি। আর দেরি নয়, খাবার টেবিলে এসো। বলতে বলতে আহমাদ মুসাদের সামনে এসে দাঁড়ালো। সারা জেফারসনের উপর চোখ পড়তে বলে উঠল, কি হয়েছে সারা? চোখে পানি কেন? সারা জেফারসন কোনো কথা বলল না। দুহাতে মুখ ঢেকে ছুটল তার ঘরের দিকে। কি হয়েছে? কিছু ঘটেছে বাছা? জিনা জেফারসন জিজ্ঞেস করল আহমাদ মুসাকে, তার কণ্ঠে উদ্বেগ। আহমাদ মুসার জন্য এটা ছিল কঠিন বিব্রতকর এক অবস্থা, কিন্তু নিজেকে সামলে নিল আহমাদ মুসা। বলল, জিনা জেফারসনের প্রশ্নের জবাবে, না খালাম্মা, বাইরে কিছু ঘটেনি, একটু ভুল বোঝাবুঝি, ঠিক হয়ে যাবে, চলুন। আহমাদ মুসার মুখে কষ্ট সৃষ্ট হাসি। চলো বাছা, বলে হাঁটতে শুরু করলো জিনা জেফারসন। খাবার টেবিলে গিয়ে জিনা জেফারসন বলল, তুমি বসো বাছা, আমি সারাকে নিয়ে আসি। জিনা জেফারসন এগুলো সারার ঘরের দিকে। আহমাদ মুসা ডাইনিং চেয়ারে গা এলিয়ে দিল। ঊর্ধ্বমুখী হলো তার চোখ। ধীরে ধীরে তার দু চোখ আচ্ছন্ন করে নেমে এলো একরাশ বেদনা। মনে হলো কারো হৃদয় দলিত করার চেয়ে কঠিন কাজ দুনিয়াতে আর কিছু নেই। সারার ঘরের ওদিক থেকে আসা পায়ের শব্দে চিন্তার সূত্র ছিন্ন হয়ে গেল আহমাদ মুসার। সোজা হয়ে বসল সে। আলহামদুলিল্লাহ, 30 নম্বর বইটি এখানে শেষ হলো। পরবর্তী বই 31 নম্বর। পরবর্তী বই ফ্রি আমেরিকা। পরবর্তী বইটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।